তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এখন আপনাদের সামনে আনব। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ খবরটি হলো আর কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের ইসলামাবাদে শুরু হতে চলেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। বিভিন্ন দেশের কূটনীতিকরা ইসলামাবাদে এর মধ্যেই পৌঁছেছেন। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে সৌদি আরব, তুরস্ক এবং মিশরের প্রতিনিধি এই বৈঠকে থাকছেন। তবে ইরান বা আমেরিকার পক্ষ থেকে কে আসছেন তা এখনও স্পষ্ট হয়নি। প্রাথমিকভাবে অবশ্য জানা গিয়েছিল আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স এই মিটিংয়ে থাকবেন। দ্বিতীয় বড় খবরটি ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদিকে নিয়েই, কিন্তু তার সঙ্গে জড়িয়ে গেছে আর এক রহস্যময় চরিত্র। তিনি ধনকুবের ইলন মাস্ক। কিভাবে তা জানলে চমকে যাবেন। ইরান যুদ্ধের প্রায় এক মাসের মাথায় মার্চের 24 তারিখে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদিকে। যুদ্ধের আবহে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এই পরিস্থিতিতে দুটি বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান এ ধরনের আলোচনা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তা নিয়ে বিশ্বজুড়ে এত কথা শুরু হলো কেন? কারণ এই ফোনালাপের মধ্যে ছিলেন ইলন মাস্ক, আর তাকে নিয়েই যত বিতর্ক, যত অভিযোগ। আর সব থেকে বড় কথা, দুই রাষ্ট্রনেতাই একেবারে চেপে গিয়েছিলেন ইলন মাস্কের কথা। আমেরিকার বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস তা ফাঁস না করে দিলে হয়তো বিষয়টি জানাই যেত না। প্রশ্ন উঠেছে, কেন এত গোপনীয়তা? বিশ্বের সর্বোচ্চ দুই রাষ্ট্রপ্রধানের ফোন বৈঠকে ইলন মাস্ক কেন? নিউ ইয়র্ক টাইমস লিখেছে, দুই রাষ্ট্রপ্রধানের যুদ্ধকালীন আলোচনায় একজন প্রাইভেট সিটিজেনের উপস্থিতি মোটেই স্বাভাবিক নয়। তাহলে রহস্যের কারণটা কি? বিরোধীদের প্রশ্ন, এটা কি সত্যি পশ্চিম এশিয়া নিয়ে আলোচনা করার ফোন বৈঠক ছিল, নাকি ট্রাম্পের ব্যবসায়িক স্বার্থ নিয়ে আলোচনা করার জন্যেই এই বৈঠকটি করা হয়েছে? আর তৃতীয় খবরটি তথ্য সহ পেশ করেছেন বর্ষিয়ান আইনজীবী এবং রাজ্যসভার সদস্য কপিল সিব্বল। তার মূল বক্তব্য, এই যুদ্ধে যুদ্ধরত তিনটি দেশ মানে আমেরিকা, ইসরায়েল এবং ইরান ছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের নাম ভারত। অথচ মোদির বন্ধু আমেরিকা এবং ইসরায়েলি যুদ্ধটা বাদিয়েছে। আর কেন তাহলে ভারত এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? কি কি ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে কি কি হতে চলেছে তার একটা হিসেবও তিনি পেশ করেছেন। আর তাতেই মোদির দূরদর্শিতার কড়া সমালোচনা করেছেন তিনি। আর এর মধ্যেই গতকাল নয়ডায় নয়া বিমানবন্দর উদ্বোধন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর সেই সভা ভরাতে বিশ্বখ্যাত গলগটিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গাড়ি করে আনা হয়েছে একদিনের বাড়তি হাজিরা এবং অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট দেওয়ার টোপ দিয়ে। গাজিয়াবাদের জেলাশাসক রীতিমতো সরকারি নির্দেশ দিয়েছিলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার জন্য। মোদির সভা ভরাতে এরকম কাজ কেন করতে হচ্ছে বিজেপিকে? দেশের মানুষকে গ্যাসের লাইনে দাঁড় করিয়ে দেওয়ার ফলটা কি হতে চলেছে তা কি আঁচ করতে পারছেন তারা? আজকের এই এপিসোডে ইলন মাস্কের রহস্য রোমাঞ্চ সিরিজের মতো ফোন কলে উপস্থিতি এবং তা নিয়ে নানা প্রশ্নের মুখে দাঁড়িয়ে থাকা ভারতের বিদেশ নীতি নিয়ে আলোচনা করব কপিল সিব্বলের তথ্যগুলো নিয়ে। এপিসোডটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। বহুদিন পরে আবার সংবাদ শিরোনামে ভুস করে ভেসে উঠলেন ধনকুবের ইলন মাস্ক। গত বছর ট্রাম্পের প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর ইলন মাস্ক বেশ কিছুদিন খবরের শিরোনামে ছিলেন। গত বছর ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে গিয়েছিলেন। ওই সফরে প্রধানমন্ত্রী মোদি এবং ভারতের উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ইলন মাস্কের আলাদা করে বৈঠক করতে দেখা গিয়েছিল। তা দেখা যেতেই পারে, কিন্তু প্রশ্ন উঠেছিল এরকম বৈঠকে মাস্ক কাকে নিয়ে এসেছিলেন তা নিয়ে। ওই সাক্ষাৎ পর্বে মোদি এবং ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ইলন মাস্ক দেখা করেছিলেন তার বান্ধবী, বাচ্চা কাচ্চা এবং তাদের পরিচর্যাকারী আয়া বা ন্যানিকে নিয়ে।
সে ফটোগ্রাফও স্মরণীয় হয়ে আছে। মোদি ব্যক্তিগতভাবে মাস্কের বাচ্চা কাচ্চাকে আদর করতেই পারেন, তার কাছে যেতেই পারেন, কিন্তু সরকারি প্রতিনিধি দল নিয়ে এরকম আলোচনা বিশ্বে ভারতের প্রধানমন্ত্রীর আগে কেউ কখনো করেছেন কি? এর কিছুদিন পরে অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কারণে মাস্ককে আর সরাসরি রাজনীতির ধারে কাছে আমরা দেখিনি। আবার তাকে ভাসিয়ে এনেছে এই ফোন বৈঠক। কিন্তু প্রশ্ন এখন অনেক। এক, ট্রাম্প তো ইরান যুদ্ধের প্রেক্ষিতে এখন প্রায় পাগলের মতো সকাল বিকেল নিজের মত বদল করছেন, ফোন করছেন অন্য রাষ্ট্রের নেতাদের। মোদিও ফোন করেছেন ইরানের প্রেসিডেন্টকে। কিন্তু ট্রাম্প অন্য কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনায় কখনোই কি ইলন মাস্কের মতো নেহাত একজন ব্যবসায়ী ধনকুবের প্রাইভেট সিটিজেনকে সঙ্গে রেখেছেন? তার কি কোনো প্রয়োজন পড়েছে? একেবারেই নয়। তাহলে মোদির সঙ্গে আলোচনায় মাস্ক এসে জুটলেন কি যুক্তিতে? আর কেনই বা মোদি তার পোস্টে মাস্কের উপস্থিতির বিন্দু বিসর্গও জানালেন না? তিনি তো বিষয়টা দেশের মানুষকে সরাসরি জানাতেই পারতেন। কেন তা করা হলো না? তিনি কি আদৌ জানতেন যে ট্রাম্পের ফোন কলের আড়ালে আর কেউ লুকিয়ে রয়েছে? জেনে থাকলে তাও তো দেশের মানুষকে জানানো উচিত ছিল। প্রধানমন্ত্রী মোদি তার পোস্টে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে একটা ফোন কল পেয়েছি এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ মত বিনিময় হয়েছে। তা সত্যি পশ্চিম এশিয়া নিয়ে আলোচনা হয়ে থাকলে কনফারেন্স ফোন কলের আড়ালে ইলন মাস্ক কি করছিলেন সেটা ট্রাম্পও কেন জানাননি? কেন নিউ ইয়র্ক টাইমসের খবর থেকে সবাইকে সেটা জানতে হলো? তাহলে কি যুদ্ধের এটা কোনো নতুন চাল? ইলন মাস্ক তার নিজের কোম্পানি এবং তার গাড়ি টেসলা বা স্টার এক্স নিয়েই পরিচিত। যুদ্ধের এই আবহে কোনটা কাজে লাগবে ভারতের? এবার বলবো এ নিয়ে কি বলছে বিরোধী দল কংগ্রেস। শুনুন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া সিনেতের অভিযোগটি। अमेरिका के राष्ट्रपति और देश के प्रधानमंत्री नरेंद्र मोदी के बीच में वेस्ट एशिया क्राइसिस, वहां पर जो पश्चिमी एशिया में युद्ध चल रहा है, उसको लेकर एक फ़ोन कॉल हो रही थी। उसमें एलॉन मस्क जैसे प्राइवेट सिटीजन मौजूद थे। उनकी उस कॉल में क्या भूमिका थी? और इस बात का खुलासा न्यूयॉर्क टाइम्स ने किया है। नरेंद्र मोदी की सरकार ने ये बात देश से छुपाई, हम लोगों को नहीं बताया गया कि उसमें एलॉन मस्क मौजूद थे। ये एक अहम कॉल थी क्योंकि वेस्ट एशिया की कॉन्फ्लिक्ट और युद्ध शुरू होने के बाद ये पहली बार दोनों राष्ट्राध्यक्ष ट्रंप और मोदी एक दूसरे से बात कर रहे थे। उस कॉल का भी मखौल बनाकर, तमाशा बनाकर रख दिया गया है। भाई एलॉन मस्क की हमारी फॉरेन पॉलिसी में क्या भूमिका हो सकती है? और एक तरफ पाकिस्तान जो है वो अमेरिका और ईरान के बीच में शांति दूत बना हुआ है, वहाँ आकर दोनों पार्टियां मिल रही हैं। हिंदुस्तान अलग थलग पड़ा हुआ है, हमारा कोई रोल ही नहीं है। और अब ये पता चल रहा है कि इतनी अहम कॉल पे दो राष्ट्राध्यक्षों के बीच में एलॉन मस्क मौजूद थे। मतलब कितनी गंभीरता से अमेरिका हमें ले रहा है, इस बात का खुलासा आपको खुद पता चल रहा है। आज सवाल इस बात का है कि बिना बुलावे के जब नरेंद्र मोदी अमेरिका गए ट्रंप से मिलने के लिए, तो सबको पता है कि अपने पूरे महकमे के साथ वो एलॉन मस्क से मिले थे, जहाँ पर उनके छोटे छोटे बच्चे और उनकी देखभाल करने वाली नानी मौजूद थी। सबको पता है कि जब पहली बार ट्रंप ने हिंदुस्तान पर टैरिफ लगाया तो मोदी जी ने बजाय राष्ट्राध्यक्ष से बात करने के एलॉन मस्क से फ़ोन पर बात करी और अति उत्साहित बच्चे की तरह ये देश को भी बताया। मतलब देश हित, अपने पद की गरिमा, राष्ट्र की मर्यादा, राष्ट्र का मान धूमिल करने में नरेंद्र मोदी कोई कसर नहीं छोड़ेंगे। लेकिन आज सवाल इस बात का है कि एक अरबपति बिलियनेयर जिसका कोई मतलब नहीं है हमारी फॉरेन पॉलिसी से, वो ट्रंप और मोदी के बीच की फ़ोन कॉल पे कर क्या रहा था? और अब सवाल ये उठता है कि कहीं ऐसा तो नहीं है कि ये कॉल वेस्ट एशिया के लिए थी ही नहीं, ये ट्रंप के बिजनेस इंटरेस्ट डिस्कस करने के लिए थी। আর এরপরেই চাপে পড়ে ভারতের বিদেশ মন্ত্রক থেকে এ নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একবারও এই খবরটিকে মিথ্যে বলে দাবি করেননি। একই কাজ করেছে আমেরিকাও, তারাও এটাকে মিথ্যে বলে দাবি করছে না। জয়সওয়াল বলেছেন বিষয়টি তাদের নজরে এসেছে। ব্যবসা সংক্রান্ত সংবাদপত্রগুলি বলছে স্পেস এক্সের আইপিও আগামী কয়েকদিনের মধ্যেই বাজারে আসছে। ভারতীয় শিল্পপতিরা এতে কতটা অংশগ্রহণ করছেন তা এখনো স্পষ্ট নয়। আর সেজন্যই প্রশ্নটা উঠেছে, এই ফোন কল কি সত্যি কূটনৈতিক নাকি ব্যক্তিগত এবং ব্যবসায়িক?
আর এর পরের বোমাটি ফাটিয়েছেন আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেছেন, এই যে যুদ্ধ চলছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে, এর ফলে এই তিনটি দেশকে বাদ দিলে সবচেয়ে বেশি ক্ষতি কোন দেশের হয়েছে জানেন? এরপরে তিনি রীতিমতো হিসেব দিয়ে ভারতের নাম করেছেন। And our only stocks that are available, strategic stocks, are 7-8 days. But the more important thing, देखो देशों की दूरदृष्टि कितनी होती है। जहां तक चीन का सवाल है, उनके पास स्ट्रेटेजिक स्टॉक्स 120 दिन के लिए है। हालांकि वो 20% हॉर्मोज से लेते हैं, लेकिन उनकी सोच ये होगी कि कहीं अगर हॉर्मोज कहीं बंद हो जाए तो हमारे पास स्ट्रेटेजिक स्टॉक्स होने चाहिए। और जापान के 208 दिन के लिए, और साउथ कोरिया के 200 दिन के लिए। So China has strategic stocks to the extent of 120 days, Japan 208 days, and South Korea 200 days. We have only for 7-8 days. Why? I asked the Prime Minister that question. When we are going to be impacted the maximum because of the closure of Hormuz, why did our country not think of having larger strategic reserves? সিব্বল বলেছেন, এই যুদ্ধের কোথাও না থেকে ভারত যে সব থেকে ক্ষতিগ্রস্ত দেশ, তার কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রীর দূরদর্শিতার অভাব। কারণ মোদী সরকার সময় মতো ভারতের জ্বালানি মজুত নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তিনি হিসেব দিয়ে বলেছেন, চীন হরমুজ প্রণালী থেকে তাদের জ্বালানি চাহিদার প্রায় 30% নেয়, বাকিটা অন্য জায়গা থেকে পায়। আর আমাদের 88.6% ক্রুড অয়েল আমদানি করতে হয় হরমুজ দিয়েই। অথচ চীনের কাছে প্রায় 120 দিনের স্টক আছে, জাপানের কাছে আছে 208 দিনের, দক্ষিণ কোরিয়ার 200 দিনের। তারা কম দামে তেল কিনে রেখেছে, অথচ আমাদের স্ট্র্যাটেজিক স্টক মাত্র 7-8 দিনের জন্য রয়েছে বলে জানা যাচ্ছে। এখন আমরা ব্যারেল প্রতি প্রায় $60 করে বেশি দাম দিয়ে তেল কিনে চলেছি। এর ফলে আমরা প্রতিদিন অতিরিক্ত $270 থেকে $300 মিলিয়ন বেশি খরচ করছি। শুধু তেলেই নয়, এর প্রভাব ইউরিয়ার উপরও পড়েছে, যা এখন আমাদের 50% বেশি দামে কিনতে হচ্ছে। কপিল প্রধানমন্ত্রীর কাছে সরাসরি জানতে চেয়েছেন, যখন জানাই ছিল যে হরমুজ প্রণালী বন্ধ হলে সব থেকে বেশি ক্ষতি ভারতেরই হবে, তখন কেন আমরা বেশি স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখিনি? যখন অন্য দেশগুলো দূরদৃষ্টি দেখিয়েছে, তখন আমরা কেন তা পারিনি? তিনি বলেছেন, আপনারা শুধু নির্বাচন জেতার কথাই ভাবেন, দেশের কথা নয়। সিব্বলের দ্বিতীয় প্রশ্নটাও মারাত্মক। তিনি প্রধানমন্ত্রীকে বলছেন, আপনি কি ফোন করে ডোনাল্ড ট্রাম্পকে বলতে পারতেন না, এটা কি হচ্ছে, এটা বন্ধ করুন, সব থেকে বেশি ক্ষতি তো ভারতের হচ্ছে। সিব্বল বলেছেন, ট্রাম্পকে ফোন করে মোদির বলা উচিত, আপনারা কেন আমাদের ক্ষতি করছেন? যদি হরমুজ দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে আমাদের অর্থনীতি বড় রকম সংকটে পড়বে। কপিল সিব্বলের পরে নির্দিষ্ট কিছু ক্ষতির হিসেব দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের প্রাকৃতিক গ্যাসের 41 থেকে 47% আসে কাতার থেকে। যুদ্ধে ক্ষতিগ্রস্ত কাতার এখন বলছে, তাদের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে 5 থেকে 7 বছর লাগতে পারে। যদি কাতারে সমস্যা হয় এবং উৎপাদন কমে যায়, তাহলে আমাদের দেশে বড় গ্যাস সংকট হবে। এ ব্যাপারে তিনি রীতিমতো সতর্ক করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন এরপর কী ধরনের বিঘ্ন ঘটবে। পেট্রোলিয়াম পণ্যে আলাদা সমস্যা হবে, সালফারের ঘাটতি হবে, সিনথেটিক ফাইবারের সমস্যা হবে, সার উৎপাদনে সমস্যা হবে, কারণ এর 30 থেকে 40% ইনপুট গ্যাস নির্ভর। এছাড়া প্লাস্টিকে সমস্যা হবে, ফার্মাসিউটিক্যালস মানে ওষুধের ক্ষেত্রে সমস্যা হবে, লুব্রিকেন্টসে সমস্যা হবে, ট্যুরিজম কমে যাবে, বিনোদন খাতে সমস্যা হবে, বাইরে খেতে গেলে বেশি খরচ হবে, অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, আরও যাবে। দেশীয় ভ্রমণে খরচ বাড়বে, পরিবহনের খরচ বাড়বে, আন্তর্জাতিক শিপিং খরচ বাড়বে, আর ইন্স্যুরেন্সের প্রিমিয়ামও বাড়বে। তাহলে আমরা এই পরিস্থিতি সামলাবো কিভাবে? মোদি কি পারবেন তার 2 যুদ্ধবাজ বন্ধুর হাত থেকে নিজের দেশের মানুষকে রক্ষা করতে?
এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।